আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা টাইপ 1 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব দ্বাদশ অধ্যায়ের। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দেখো দ্বাদশ অধ্যায়ে আমাদের টাইপ 1 এর বিষয়টা একটু দেখি। বলতেছে যে সরকারি অর্থব্যবস্থা। তো আমাদের ১ নম্বর দেখো ১ নম্বর কোশ্চেনটা কি বলতেছে? চা, চা দেখো চিনি, তামাক, চা প্রভৃতি দ্রব্যের উপর ধার্যকৃত করকে কি কর বলা হয়? দেখো যে এই চিনি, তামাক, চা এগুলোর উপর ধার্যকৃত করকে আমরা বলতেছি আবগারি শুল্ক। কি শুল্ক? আবগারি শুল্ক বলতেছি। বাণিজ্য শুল্ক না, সম্পর্ক শুল্ক না, মূল্য সংযোজনও না। তারপরে আমাদের ২ নম্বর কোশ্চেনটা বলতেছে যে একজন সরকারি কর্মচারী কর্তৃক বাৎসরিক প্রদেয় কর সরকারি রাজস্বের কোন উৎসের অন্তর্ভুক্ত? এখন দেখো একজন সরকারি কর্মচারী কর্তৃক বাৎসরিক প্রদেয় কর কোন রাজস্বের অন্তর্ভুক্ত? তো একজন সরকারি কর্মচারী কি যে করটা দিয়ে থাকে সেটা হচ্ছে মূলত বাণিজ্য শুল্ক না, আবগারি শুল্ক না, সম্পূরক শুল্ক না, সেটা মূলত হচ্ছে কি একটা আয়কর। কি কর? আয়কর। এখন দেখো একটা নির্দিষ্ট আয়ের উপর যে করটা ধার্য করা হয় সেটা করটাকে আমরা বলতেছি কি আয়কর। এরপরে আমাদের ৩ নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো যে আমদানি দ্রব্যের উপর ধার্যকৃত কর রাজস্বের অতিরিক্ত অংশকে কি বলা হয়? আচ্ছা দেখো যে জিনিসটা তুমি আমদানিকৃত দ্রব্যের উপর রাজস্বের অতিরিক্ত অংশকে কি বলা হয়? দেখো একবার শুল্ক পাইছে, তারপরে দেন আবার নতুন করে একটা কি অতিরিক্ত মানে অংশ কি দেখো অতিরিক্ত কর জুড়ে দেওয়া হয়েছে, সেটাকে কি বলতেছি আমরা? মূল্য সংযোজন কর, বাণিজ্য শুল্ক নাকি আবগারি শুল্ক নাকি সম্পূরক শুল্ক? তাহলে আমি সেটাকে আমি বলতেছি কি সম্পূরক শুল্ক। তো সম্পূরক শুল্ক কি? যে কি একবার কর দেওয়ার পরে আবার নতুন ভাবে যে করটা প্রদান করা হয় সেটাকে আমি বলছি কি সম্পূরক শুল্ক। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, দেখো উদ্দীপক পড়ে ৪ এবং ৫ নম্বরের প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো আমরা উদ্দীপকটা একটু পড়ি। বলতেছে সোহান বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার থেকে ৫০০ টাকা ধরে ১ কেজি মিষ্টি কিনলো। সে দোকানিকে ৫৭৫ টাকা দাম দিল। অন্যদিকে সোহেলের একটি ব্যাংকে ৫ বছর মেয়াদি ২০ লক্ষ টাকা সঞ্চয়পত্র কেনা ছিল। মেয়াদ শেষে সঞ্চয়পত্র ভেঙে সে একটি মুরগির খামার গড়ে তুলল। এখন ৪ নম্বর কোশ্চেনটা বলতেছে যে সোহান বাড়তি টাকা কোন কর হিসেবে দিল? দেখো মিষ্টির দাম হয়েছিল ৫০০ টাকা, সে দিয়েছে ৫৭৫ টাকা, তার মানে কি এক্সট্রা দিয়েছে ৭৫ টাকা। তো এই এক্সট্রা যেটা দিয়েছে সেটাকে আমরা বলতেছি কি মূল্য সংযোজন কর। কি? মূল্য সংযোজন কর। দেখো কি দিয়েছে ওটা? ভ্যাট দিয়েছে। তো ভ্যাটের মান ইংলিশ বাংলা হচ্ছে কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে কি মূল্য সংযোজন কর, যেটাকে বাংলা করলে হয় ওটা। এরপরে আমাদের ৫ নম্বর কোশ্চেনটা কি বলতেছে? ৫ নম্বর কোশ্চেনটা বলতেছে যে সোহেল যে ব্যাংকের কার্যক্রম তুলে ধরেছে সেটির মাধ্যমে কি হবে? দেখো সোহেল যে ব্যাংকের কার্যক্রম তুলে ধরেছে সেটির মাধ্যমে স্বকর্মসংস্থান সৃষ্টি হতে পারে। তো দেখো তারও কিন্তু একটা স্বকর্মসংস্থান হয়েছে। সে আছে কি তার সঞ্চয় ভেঙে সে একটা খামার দিয়েছে, তাহলে কি তার নিজের কর্মসংস্থান নিজে তৈরি করেছে। তারপরে ২ নম্বর দেশে বিদেশে অর্থ পাঠাতে পারে। তারপরে দেখো দেশে বিদেশে অর্থ পাঠানো যায়। ৩ নম্বর বলতেছে বিনা জামানতে ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে। অবশ্যই দেখো যে বিনা জামানতে কি এই ধরনের ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে না। তো এটা হচ্ছে কি বিশেষ কোনো আর্থিক প্রতিষ্ঠান না, তাহলে কি এটা হচ্ছে না, তার মানে কি ১ ও ২। এরপরে আমাদের ৬ নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব কোনটি? দেখো কর বহির্ভূত রাজস্ব। আচ্ছা কর বহির্ভূত রাজস্ব দেখো আয়কর একটা কি কর রাজস্ব, ভূমি রাজস্ব আছে, মাদক শুল্ক আছে, এগুলো আছে কি বাংলাদেশে কি রাজস্বের পদে পড়ে। আর কর বহির্ভূত রাজস্ব হচ্ছে কি টোল ও লেভি। দেখো টোল ও লেভি হচ্ছে বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব। এরপরে ৭ নম্বর কোশ্চেন বলতেছে যে বিশেষ সময়ে জনগণের নিকট থেকে আরোপিত আদায়কৃত রাজস্ব কোনটি? বলতেছে বিশেষ সময়ে। দেখো বিশেষ সময়ে আমরা কোনটা দিয়ে থাকি? ইজারা, টোল, জরিমানা নাকি হচ্ছে লেভি? আমরা জানি যে বিশেষ সময়ে নিকট হতে আরোপিত রাজস্বকৃত অংশকে লেভি দিয়ে থাকি। কি দিয়ে থাকি? যে লেভি। এরপরে আমাদের ৮ নম্বর কোশ্চেনটা কি? আচ্ছা দেখো বলতেছে কোনটি কর বহির্ভূত রাজস্ব? আচ্ছা কর বহির্ভূত রাজস্ব মানে কি যে কর ছাড়া যে রাজস্ব আদায় করে বাংলাদেশ সরকার সেটাকে বলছে কর বহির্ভূত রাজস্ব। দেখো এই আয়কর একটা হচ্ছে কি কর রাজস্ব, যানবাহন কর একটা কর রাজস্ব, বিদ্যুৎ শুল্ক একটা কর রাজস্ব। তো সবই এগুলো হচ্ছে কর রাজস্ব। এর মধ্যে যে দেখো চিড়িয়াখানা হতে প্রাপ্ত আয়, এই যে চিড়িয়াখানা হতে যে প্রাপ্ত আয়টা এটা হচ্ছে কি আমাদের কর বহির্ভূত রাজস্ব। মানুষ দেখো যে এটা হচ্ছে পর্যটন এলাকার মধ্যে পড়ে, যে চিড়িয়াখানায় ঘুরতে গেলে মানুষ টিকিট কাটে থেকে ওখান থেকে বাংলাদেশ সরকার একটা আয় করতেছে। তো এই আয়টা হচ্ছে কি কোনো মানুষের উপর তো কর থেকে না,
যে মানুষের উপর একটা কি যে আপনার যে একটা আছে কর ধার্য করা হয়েছে, এখানে কোনো কর ধার্য করা হয় না, এখানে বাংলাদেশ সরকার এখান থেকে আয় করতেছে, মানে কি কর ছাড়া, তার জন্য এটাকে বলতেছে কি কর বহির্ভূত রাজস্ব। এরপরে 9 নম্বর কোশ্চেন বলতেছে যে কর বহির্ভূত রাজস্বের উৎস কোনটি। আচ্ছা, এর মধ্যে আছে কর বহির্ভূত রাজস্বের উৎস, এর মধ্যে গুলো তো দেখো, ভূমি থেকে আমরা একটা কর রাজস্ব পেয়ে থাকি। আচ্ছা, ভূমি ব্যবহার করার জন্য কি ভূমির মালিককে এক প্রকার নির্দিষ্ট সময় পর পর কি কর দিতে হয়। বিদ্যুতের জন্য আমরা হচ্ছে কি বিদ্যুতের জন্য ব্যবহার করার জন্য আমরা একটা টাকা দিয়ে থাকি। ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো এটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটা হচ্ছে কি কর রাজস্ব। এর মধ্যে শুধু রেলওয়ে হচ্ছে আমাদের কি কর বহির্ভূত রাজস্ব। দেখো, আমরা জনগণ যে রেলওয়ে ব্যবহার করে, এই রেলওয়ে ব্যবহার করার জন্য কি জনগণ টাকা দিয়ে থাকে। তো এই যে এটা হচ্ছে কি কোনো কর না, মানে কি কোনো কর দিতে হচ্ছে না বাংলাদেশ সরকারকে, কোনো রাজস্বের একটা অংশ না। তো এটা হচ্ছে কি কর বহির্ভূত রাজস্ব। এরপরে আমাদের 10 নম্বর কোশ্চেনটা কি দেখি। 10 নম্বর বলতেছে বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি। দেখো, বাংলাদেশ সরকার প্রতি বছর যে আমাদের দেখতেছি, এতক্ষণ দেখলাম যে বাংলাদেশ সরকারের আয়ের উৎস, তো আয়ের উৎসের মধ্যে কর রাজস্ব ছিল, কর বহির্ভূত রাজস্ব ছিল। তো বাংলাদেশ সরকার বিভিন্ন জায়গা থেকে কি রাজস্ব আদায় করে থাকে। তো এখন বলতেছে রাজস্ব আদায় করে, বাংলাদেশ সরকার যদি শুধু রাজস্ব আদায় করে এমন না, তো রাজস্ব আদায় করা ছাড়াও বাংলাদেশ সরকারের ব্যয়ের খাত আছে অনেকগুলো, যে কোন কোন খাতে বেশি ব্যয় করে থাকে। তো এর মধ্যে বলতেছে বাংলাদেশ সরকার ব্যয়ের প্রধান খাত সবচেয়ে কোন খাতে বেশি টাকা ব্যয় করে থাকে। আমরা বলতেছি বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি ব্যয় করে থাকে এই প্রতিরক্ষা খাতে। কোন খাতে? এই প্রতিরক্ষা খাতে বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি ব্যয় করে থাকে। 11 নম্বর কোশ্চেনটা বলতেছে যে সেবা খাতের অন্তর্ভুক্ত প্রধান খাত কোনটি। আচ্ছা, সেবা খাতের অন্তর্ভুক্ত প্রধান খাত কোনটি? এর মধ্যে ক নম্বর? রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য, বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ, পাইকারি ও খুচরা সম্পদ, নাকি হোটেল ও রেস্তোরাঁ। এখন দেখো যে সেবা খাতের অন্তর্ভুক্ত প্রধান খাত হচ্ছে এর মধ্যে হোটেল ও রেস্তোরাঁ। কি হোটেল ও রেস্তোরাঁ হচ্ছে কি সেবা খাতের অন্তর্ভুক্ত, এর মধ্যে কি প্রধান খাত। তো এরই মাধ্যমে আমরা কি এই অধ্যায়ের কি দেখো এই টপিকের এমসিকিউ শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।